আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের ৬ সিটি কর্পোরেশনে ৬ জনকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী ৬ সিটি কর্পোরেশনে যে ৬ জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তরে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটিতে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটিতে মোহাম্মদ শওকত হোসেন সরকার। তারা সবাই বিএনপি নেতা। বিএনপি সরকার নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে বর্তমান সরকার। ফখরুল বলেন, স্বল্প সময়ের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন। নিয়মের কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিতে হয়েছে জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেয়া হবে। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাই তাদের অফিস খোলার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন যে তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, অপরাধীরা কেউ পার পাবে না, তবে নিরপরাধ কোনো ব্যক্তি হয়রানির শিকার হবে না। আর কোনো প্রসিকিউটর যদি অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়ার কয়েক ঘন্টা পর ট্রাইব্যুনালে আসেন তিনি। এ সময় সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে ফুলের শুভেচ্ছা জানান এবং দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, এখন ট্রাইব্যুনালের বিচার কাজে আরও গতি আসবে। আইন অনুযায়ী চলবে বিচার কাজ, কোনো ব্যক্তিবিদ্বেষ প্রাধান্য পাওয়ার সুযোগ নেই। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। এর আগেই সর্বশেষ সংবাদ সম্মেলন করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নতুন চিফ প্রসিকিউটরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলেন, এই পর্যন্ত যত বিচার কাজ হয়েছে তা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। প্রসিকিউটর MH তামিম সহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডের যে অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও জানান তিনি। এই যা জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট। নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজকে গতিশীল করতে সবার সহযোগিতা চান নয়া চিফ প্রসিকিউটর। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দেয়া সাক্ষী সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দ্বিতীয় দিনে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে জেরা করা হয়। জেরা শেষ না হওয়ায় আগামী রোববার পর্যন্ত তা মুলতবি করা হয়। জেরায় সাক্ষীকে প্রশ্ন করা হয় জিয়াউল আহসান সেনাবাহিনীর পদোন্নতি বোর্ডের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন কিনা এবং সেসব বোর্ডে ইকবাল করিম ভূঁইয়া ছিলেন কিনা। তখন তিনি বলেন এসব বোর্ডে তিনি ছিলেন। জবানবন্দিতে জিয়াউল আহসানকে সিরিয়াল কিলার বলার বিষয়ে ইকবাল করিম বলেন এটা তার নিজস্ব মন্তব্য। উনি গতদিন বলেছিলেন যে জিয়াউল আহসানের যে প্রমোশন সেই প্রমোশনে কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আজকে উনি স্বীকার করেছেন যে প্রমোশনের যে সেনাবাহিনীর যে প্রমোশনের যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী জিয়াউল আহসানের প্রমোশন সম্পন্ন হয়েছে। এসিআরে প্রমোশন বোর্ডে যখন যায় ট্রেস মার্ক দেখে সেখানে কোথাও তার সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য নাই। 2024 সালের 5ই আগস্টের পর অনেক হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান এসব মামলা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধানদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পুলিশকে সব পর্যায়ে চেইন অব কমান্ড কঠোরভাবে মেনে চলতে হবে। পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না বলেও জানান সালাউদ্দিন আহমেদ। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিভিন্ন দপ্তর সম্পর্কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠনের পর সোমবারই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত প্রত্যেক ডিপার্টমেন্টে প্রায় 3 ঘণ্টাব্যাপী এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা যে সরকারের প্রথম অগ্রাধিকার তা সবাইকে অবগত করেন মন্ত্রী। আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং জনমনে শান্তি প্রদান, স্বস্তি প্রদান করা। ফ্যাসিস্ট সরকারের 16 বছরে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে তা সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে সেগুলো যাচাই বাছাই করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। কারণ আমরা ঘোষণা দিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন জারি করব, কিন্তু এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাজির শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। বর্তমান সরকারের সময়ে কোনো মব ভায়োলেন্স থাকবে না বলে হুঁশিয়ার করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় লটারির মাধ্যমে জেলার এসপি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না জানিয়ে তিনি বলেন যোগ্যতার ভিত্তিতেই পুলিশের পদায়ন হবে। লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না, কিন্তু সরকারি নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। পুলিশের জনবল সংকট কাটাতে শূন্য পদের বিপরীতে 2701 জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সরকার যত দ্রুত সম্ভব পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করতে যাচ্ছে। এই কার্ড মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্য ঠেকাবে এবং কার্ডধারী কৃষকরা বীজ, সারসহ উৎপাদন সংশ্লিষ্ট সব সুযোগ সুবিধা সরাসরি পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের তার কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে তথ্যমন্ত্রী এসব কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে চীন সফরের আমন্ত্রণ জানান চীনের রাষ্ট্রদূত। এছাড়া এদিন সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট।
বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচি দ্রুত চালু করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ডের আদলে যত দ্রুত সম্ভব সরকার কৃষক কার্ড বিতরণ করবে, যাতে সুলভ মূল্যে উৎপাদন সংশ্লিষ্ট সবই পাবেন কৃষকরা। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। সমস্ত কৃষকদেরকে দেবো আমরা। পরিসংখ্যানে যত কৃষক উল্লেখ আছে, অবশ্যই পাইলট প্রজেক্ট তো সবাইকে নিতে পারবো না, পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে শুরু করব। যত দ্রুত সম্ভব এটা করা যায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকলে বেছে বের করছেন যে কিভাবে দ্রুত করা যায়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও জনগণের পাশে থাকতে চীনের অবস্থানও তুলে ধরেন তিনি। চায়না একজন একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের, তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক যাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, ইন্টারেস্ট অফ বোথ পিপলস অফ আওয়ার কান্ট্রি বজায় থাকে এবং ইনশাল্লাহ অনেক কাজ করা যাবে যেখানে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে। এর আগে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় করেন তিন বাহিনীর প্রধানদের সঙ্গে। পরে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন মাহফাজ আল ইনজাজ কোম্পানির উদ্যোগে ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ইফতারের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় নজরুল ইসলাম রাকিবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান দেলোয়ার হোসেন আব্দুল মালেক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোম্পানির CEO মোশাররফ হোসেন জিসান। প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিতাব আহমেদ আবদুল্লাহ জাহারানি, আলহাজ আব্দুর রহমান সহ আরও অনেকে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। UAE প্রতিনিধি মামুনুর রশিদ জানান, দূতাবাসে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের সূচনা করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। একই সময়ে দুবাই কনসুলেটে পতাকা অর্ধনমিত করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এদিকে দিবসটি উপলক্ষে দুবাই কনসুলেটে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবায়েদ ইসলামের বাণী পাঠ করেন কনসুলেটের কর্মকর্তারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার নেতারা। NTVর স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের অস্থায়ী শহীদ মিনারে যুবদল মালয়েশিয়া শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলীর নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল রানা, দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বাবু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।